আমার ডিভোর্সের দিন সাইন করে বাড়ি ফেরার পথেই আমার স্বামী মারা গেছে। ওই ঘটনার পর সবাই মনে করে আমার বদদোয়া লেগে ওর মৃত্যু হয়েছিল। এরপর থেকে বিগত 6 বছরে যতগুলো বিয়ে এসেছে, অতীতের ঘটনা শুনে কেউ বিয়ে করতে রাজি হয় না। একটা মানুষ অ্যাক্সিডেন্টে মরল, এতে আমার কি দোষ বলুন তো? আমারও তো একটা সঙ্গীর দরকার আছে নাকি? মেয়েটার নাম নিতু, বয়স 26। 19 বছর বয়সে প্রথম বিয়ে হয়েছিল। সেই বিয়ে টিকেছিল মাত্র 11 মাস। সেই সময় শাহরিয়ারের হাতে পায়ে ধরে বিয়েটা টিকাতে পারেনি সে। অথচ শাহরিয়ারকে সে প্রচণ্ড ভালোবেসেছে। সেই মানুষটা তার জীবনে নেই 6 বছর ধরে। একদিন সন্ধ্যায় ওর প্রাক্তন স্বামী শাহরিয়ার বাসায় ফিরে ডাইনিং টেবিলে বসে মুখ গোমড়া করে বাবা মাকে ডেকে আনলো। নিতু শ্বশুর শাশুড়ি রাতের খাবারটা তৃপ্তি করে খেয়ে মাত্রই ঘুমোতে গেছিলেন। ওই অবস্থায় ডেকে আনায় দুজনেই যার পরনেই বিরক্ত। শাহরিয়ার 2 হাত জোর করে বাবা মায়ের উদ্দেশ্যে বলল, শোনো আব্বা আর আম্মা, দুজনকেই বলছি, আমি নিতুর সাথে সংসার করব না। রাত দুপুরে এসব নাটক ভালো লাগছে না। ঝগড়া হলে দুজনের ঝগড়া দুজনে মিটিয়ে নে, আমাদের টানছিস কেন? হামিদ জোয়ারদার হাই তুলতে তুলতে ছেলেকে সুপরামর্শ দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ান। শাহরিয়ার আবার তাকে ডেকে বেশ উঁচু সুরে বলে, আমাদের কোনো ঝগড়া হয়নি। বিশ্বাস না হলে নিতুকে জিজ্ঞেস করো। হামিদ জোয়ারদার ছেলের বউয়ের দিকে প্রশ্নাতুর চোখে তাকালেন। নিতু শাহরিয়ারের কথায় সায় দিল, অর্থাৎ তাদের সত্যি ঝগড়া হয়নি। এইবার তিনি বেশ ভালোভাবে ভ্যাবাচাকা খেলেন। বিড়বিড় করে ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, স্বামীর কথা সত্য প্রমাণ করতে বউটাও সায় দিচ্ছে। দুজনের এত পীড়িত, তাইলে এইসব ভণ্ডামির মানে কি? ভণ্ডামি করছি না বাবা, আমি নিতুর সাথে সংসার করতে পারবো না। ও কোনো স্বাভাবিক মেয়ে না, অসুস্থ। প্রায় রাতে আমার হঠাৎ ঘুম ভাঙলে দেখি নিতু ঘরে নেই। বারান্দার দিকে মিটিমিটি আলো জ্বলে, কিছু মানুষের কথাবার্তা শোনা যায়। আমি বারান্দায় এগিয়ে গিয়ে দেখি সেখানে কেউ নেই। নিতুও চুপচাপ বাইরের দিকে একা একা চেয়ে থাকে। আর টু শব্দটিও শোনা যায় না। নিতুকে অনেকবার জিজ্ঞেস করেছি, উত্তর দেয় না। উল্টো আমাকে জিজ্ঞেস করে, তোমার মাথায় সমস্যা হলো নাকি? বৌমা ঠিকই তো বলেছে, যে শব্দ ও শুনতে পায় না সেটা তুই কিভাবে শুনিস? তোর নিজেরই তো মাথাটা গেছে তাইলে। তুই ভালো ডাক্তার দেখা, বেয়াদব ছেলে কোথাকার। হামিদ জোয়ারদার রীতিমতো চোখ মুখ শক্ত করে ছেলের সাথে কথা বলেন। তার সদ্য নেমে আসা ঘুম নষ্ট করে শাহরিয়ার এইসব হাবিজাবি আলাপ পেরেছে। এই মুহূর্তে বয়স্ক মানুষটা নিজের ছেলের উপর রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু নিতু সেটা স্বাভাবিকভাবে নিল না। সে সাথে সাথে জবাব দেয়, বাবা, শাহরিয়ার এখন ছোট নয়। ওর বউর সামনে এভাবে ওকে বেয়াদব বলা ঠিক নয়। ওর নিজেরও একটা আত্মসম্মান আছে। আচ্ছা, এই ব্যাপার, তাহলে নিজেদের ঝামেলা নিজেরাই মিটিয়ে নাও। আমাদের আর ফালতু আলাপ করতে ডাকবে না বলে দিচ্ছি। হামিদ জোয়ারদার আবার হাই তুলতে তুলতে নিজের ঘরে চলে গেলেন। আইরিন বেগম শুরু থেকেই নির্বাক। স্বামীর কথার উপর সে টু শব্দটিও করবে না, তা এই বাড়ির সবাই জানে। ঘরে ঢুকে বাতি নিভিয়ে তারা শুয়ে পড়লেন। বাইরে দাঁড়িয়ে রইল শাহরিয়ার এবং নিতু। মেয়েটার চোখ ছলছল। শাহরিয়ার ইচ্ছে করে ওর দিকে তাকাচ্ছে না। ওর কান্না দেখলে সে নির্ঘাত হেসে ফেলবে। আসলে নিতুকে সে ডিভোর্স দিতে চায় না, তবে ইদানিং সে যা কিছু করছে, এইসব সত্য বের করতে হলে শাহরিয়ারকে এইটুকু নাটক করতেই হবে। যদিও শেষ পর্যন্ত নাটকটা বাস্তবতায় নেমে আসে। সে জোরপূর্বক রাগ দেখানোর ভঙ্গিতে বলল, আমি সিরিয়াস। তোমার সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। কারণটা কি? কারণ তুমি খুব ভালো করেই জানো। আমাকে কিছু এক্সপ্লেন করতে হবে না বোধ করি। তুমি পাগল হয়ে গেছো এবং এটা চিকিৎসাও করাচ্ছ না। আমি পাগল হইনি। তাহলে রোজ রাতে তোমার সাথে কারা কথা বলে? বারান্দায় কিসের আওয়াজ, কিসের এত আলো? আমি গেলেই হঠাৎ ঠান্ডা বাতাসের একটা স্রোত বয়ে যায়, কিন্তু সাথে সাথেই কেন সব বন্ধ হয়ে যায়? নিতু জবাব দেয় না। অন্য পাশে মুখ ফিরিয়ে ভ্রুকুচকে চেয়ে থাকে। শাহরিয়ারের প্রশ্নের জবাব সে কোনোভাবেই দিবে না। ওর এই রহস্যই শাহরিয়ারকে আরও আগ্রহী করে তুলছে। কি এমন নিগুড় সত্য লুকোচ্ছে মেয়েটা? সে আবার আরও কঠোর সুরে বলল, তুমি আমার কাছে সব শেয়ার না করলে তোমাকে আমি ডিভোর্স দেব। এটা তুমি করবে না শাহরিয়ার। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। তুমি আমাকে ডিভোর্স দিলে আমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যাব। আমাকে আবার আমার পুরনো জীবনে ফিরে যেতে হবে। আর আমাদের দূরত্ব হলে তোমার কিংবা আমার যে কারোর বিপদ হবে। আমার কথা শোনো, নিজেদের বিপদ ডেকে আনা উচিত নয়। নিতুর কথা শাহরিয়ার আরও কনফিউজড হয়ে যায়। সে স্ত্রীর কথার কোনো রকম জবাব না দিয়ে নিজের ঘরে ঢুকে শুধুমাত্র শার্ট প্যান্ট পাল্টে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নিতু ওর পিছু পিছু ঘরে ঢোকে। ভাবল একবার শাহরিয়ারকে খেতে ডাকবে। নিতুর রান্না হাত চমৎকার।
বলতে গেলে আর 5টা সাধারণ মেয়ের চেয়েও ভালো। ওর রান্না করা খাবার খেয়ে হামিদ জোয়ারদার এবং আইরিন বেগম মুখে প্রায় কুলু পেটে থাকেন। শাহরিয়ারের অবস্থাও অনেকটা তেমনই ছিল, তবে ইদানিং নিতুর আচরণ সে আর নিতে পারছে না। রাত প্রায় 12:30টার দিকে শাহরিয়ার আবার অচেনা কয়েকটি কণ্ঠস্বর শুনতে পায়। সেই কণ্ঠস্বরগুলো ভেসে আসছিল বারান্দা থেকে। শাহরিয়ার সেই তখন থেকেই ঘুমোনি, ঘুমের ভান করছে কেবল। তার পাশ থেকে নিতু যে একসময় উঠে বারান্দায় চলে গেছে সেটাও সে টের পেয়েছে। নিতু বারান্দায় দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। তার এই হাসি সুন্দর লাগছে না, কেমন করুণ শোনায়। এক মুহূর্তে নিতু কান্না শুরু করে। এর প্রায় মিনিট 12 পরে ঘরে ফিরে আসে। সে রাতে শাহরিয়ার আর সাহস করে নিতুর দিকে তাকাতে পারে না। সকালে বাড়ির শুদ্ধ মানুষের বাধা সত্ত্বেও সে নিতুকে ডিভোর্স দিয়ে দেয়। সাথে এটাও বলে দেয় নিতু যেন তার নিজের বাড়িতে ফেরত যায়। শাহরিয়ার ওর হাতে 4 লক্ষ টাকার একটি চেক ধরিয়ে দিয়েছে, যদিও নিতুর এসবে আগ্রহ নেই। সে চায় শাহরিয়ার তার সাথে থাকুক, তবে শাহরিয়ার কোনো কিছুতেই রাজি হলো না। কোর্ট থেকে ডিভোর্স পেপারে সাইন করে সে বাইকে নিতুকে ওর মায়ের কাছে দিয়ে আসার জন্য রওনা দেয়। নিতু বুঝে গেছিল শাহরিয়ার আর কখনই তার সাথে সংসার করতে ইচ্ছুক নয়, কোনোভাবেই তাকে মানানো যাবে না। আর এর ঠিক 5 মিনিটের মধ্যেই বাইকটা অ্যাক্সিডেন্ট করে বসে। সেখানে শাহরিয়ার স্পট ডেড, অথচ নিতুর মাথার একটি চুলও উড়ল না, এলোমেলোও হলো না। অ্যাক্সিডেন্টের সাথে সাথে সে রাস্তার পাশের একটি ধান খেতে গিয়ে পড়ে। এই ঘটনা মোটামুটি অনেকেই জেনে গেছে, তবে ডিভোর্সের আগের রাতে কী ঘটেছিল সে তথ্য এখনও পর্যন্ত কেউই জানে না। পুলিশ কয়েকবার করে নিতুকে জিজ্ঞাসাবাদ করেছে, তবে যথাযথ উত্তর পায়নি। দুর্ঘটনা ঘটেছিল একটি পিকআপের সাথে। সে ড্রাইভারের একটা পা গেছে, কাজেই নিতুর দোষ খুঁজে পাওয়ার অপশন থাকলেও উপায় ছিল না। এই ঘটনার পর নিতুর আর বিয়ে হচ্ছে না। আজকেও একটা পাত্রপক্ষ এসেছে ওকে দেখতে। পাত্রের সামনে নিজের ঘরে বসে অতীতের কথা স্মৃতিচারণ করছে। স্মৃতিচারণ বললে ভুল হবে, পাত্র নিহান নিজে প্রশ্ন করেছে, আপনার ডিভোর্সের কারণ জানতে পারি? তার প্রত্যুত্তরে নিতু জবাব দিয়েছি, এই তো এইসবই। আমার মধ্যে নাকি অন্যরকম ব্যাপার আছে, আমি স্বাভাবিক মানুষ না। আচ্ছা, আমার মধ্যে কি অস্বাভাবিকতা আছে বলুন তো? হাত পা চোখ কি একটা কম আছে? নিহান মাথা দোলায়। এখানে আসার সময় শাহরিয়ারের দুর্ঘটনা ঘটানো সে প্রতিবেশী এক লোকের মারফতে শুনেছে। নিতুর শরীরে অস্বাভাবিকতা নেই সত্য, তবে তার কথাবার্তা কেমন যেন এলোমেলো। এত সহজে কোনো মেয়ে একটি পুরুষকে সঙ্গীর অভাবের কথা বলতে পারে না বলে ধারণা নেই নিহানের। নিতু আবার বলল, আমাকে আপনার পছন্দ হয়েছে কি না বললেন না তো? এখনও তো কথা শেষ হয়নি। আমি চমৎকার রান্না করতে পারি, আর সংসার হলে আপনাকে এত ভালোবাসবো আপনি কল্পনাও করতে পারবেন না। নিহানের একবার মনে হলো পাশে ওর কাঁধের কাছে কেউ ভারী নিঃশ্বাস ফেলল। একবার নয়, 2 বার। একজন কামুক নারী তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তার প্রিয়তমকে আকৃষ্ট করতে যেমন উন্মাদনায় নিঃশ্বাস ফেলতে পারে, ঠিক তেমন। ঘর জুড়ে বকুল ফুলের ঘ্রাণ। নিহানের চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। সে তড়িঘড়ি করে বলল, আমি জানাবো। এখন আমাকে যেতে হবে নিতু, বাসায় ফিরেই অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। নিহান ওর উত্তরের অপেক্ষা করে না। জোরপূর্বক মৃদু হাসি টেনে সে ঘর থেকে বের হয়ে আসে। মেন রোডে ওঠা পর্যন্ত সম্পূর্ণ রাস্তা হেঁটে আসার সময় ওর গা ঘেমেছে। নিতু কি আসলেই অস্বাভাবিক, নাকি ও নিজের মধ্যে এসব ভেবে নিচ্ছে? কিছুই বুঝতে পারে না নিহান। বাসায় ফিরে কিছু না খেয়ে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিতুর চ্যাপ্টারটা এই মুহূর্তে মাথা রাখতে ইচ্ছে করছে না। ঘরের বাতিটা বন্ধ করে দিল সে। মস্তিষ্ক স্বাভাবিক রাখতে অস্টিন ক্লেওনের একটা বই নিয়ে টেবিলের হালকা বাতিটা জ্বালিয়ে মনোযোগ দেবার চেষ্টা করে। 2-3 পাতা পড়ার পর ওর অনুভব হয় পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে আসছে। জানালার পুরো পর্দাগুলো কেমন পাতলা দেখাচ্ছে এখন। সে দৃষ্টি সূক্ষ্ম করে টেবিলের ঠিক সামনে পর্দার দিকে তাকালো। পর্দাগুলো কি কাঁপছে? ব্যাপারটা বুঝে ওঠার জন্য সে একটা পর্দা চেপে ধরতে হঠাৎ সেটা সরে যায়। ওপাশ থেকে খপ করে কেউ একজন ওর হাত চেপে ধরে। নিহান, আমি নিতু বলছি, আমাকে বিয়ে করবে তো? নিহান দেখল নিতুর চোখ দুটো অসম্ভব রকম সাদা, এবং সেই সাদার মধ্যে তুলনামূলক বড় চোখের মণি। সেখান থেকে হালকা জমাট বাঁধা রক্ত পড়ছে গলিয়ে গলিয়ে। দোকানে বিক্রি হওয়া সস্তা জেলিগুলো দেখতে যেমন হয়, ঠিক যেন সেই কোটা থেকে তুলে নিয়ে আসা থকথক করছে। নিহানের গা গুলিয়ে এলো। চিৎকার দিতে ভুলে গেছে আগেই। জোরপূর্বক নিজেকে বোঝানোর চেষ্টা করে, না না, এটা কখনোই সম্ভব নয়, এ আমার ভ্রম। ওর মনের ভিতরকার শব্দগুলো বিড়বিড় করে বেরিয়ে এলো। সে আওয়াজের মাত্রা এমন কম্পিত হয়ে বের হচ্ছে, নিহান চোখ বন্ধ করে নেয়। জানালার ওপাশ থেকে নিতু নরম সুরে আবার বলল, ভ্রম হবে কেন শুনি? আমি তোমার হবু বউ। এই দেখো দেখো, আমাকে সুন্দর লাগছে না? নিহান প্রাণপণে লম্বা লম্বা শ্বাস নিয়ে আয়াতুল কুরসি পরে নিজের বুকে নিজে ফু দিল।
এরপর চোখ মেলে তাকিয়ে সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। পর্দাগুলো যেমন ছিল তেমনই আছে, পুরুত্ব এতই বেশি যে ভেতর থেকেও বাইরের কিছু দেখা যাবে না। পর্দার ওপাশে গ্রিল লাগানো, আশেপাশে কোথাও নিতু নেই। নিতুর পরিবর্তে বরং সে নিজেই একটি গ্রিল শক্ত করে চেপে ধরে আছে। নিহান চেয়ারে হেলান দিয়ে চুপচাপ থেকে কয়েক মুহূর্ত আকাশ পাতাল হিসাব মেলায়। কিছুক্ষণ আগে তার সাথে যেটা ঘটলো এটার অর্থ কি? সে তো নিজে গ্রিল ধরে এভাবে পাগলামি করছে। নিতু ওর বাসার ঠিকানা জানে না, এমনকি ওর বাসা থেকে ফেরার পথে নিহানের পিছু পিছুও আসার সম্ভাবনা শূন্য। তার মানে সত্যিই ভ্রম। নিতুকে নিয়ে আমি এত বেশি ভাবতে বসেছি তাহলে? আর এই অতিরিক্ত হাবিজাবি ভাবনাই আমাকে এইভাবে সিচুয়েশনে ভ্রমে ফেলে দিয়েছে। ধুর, এই যুগে এসে কেউ এমন করে? গ্রো আপ নিহান, গ্রো আপ। নিজে নিজেকে লম্বা ভাষণ দিয়ে বুঝ দিল। এখন আর বই পড়তে ভালো লাগছে না, শরীরটা ভীষণ ক্লান্ত। দরজা খুলে বাইরে বের হলে সে দেখতে পায় তার মা শাহিনা পারভিন রাত 11:30টার সিরিয়াল দেখছেন। ছেলেকে বাইরে বের হতে দেখে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। কী রে, ঘুম হলো তোর? সে যে বাসায় ফিরে খাবো না বলে ঘরে ঢুকে ছিটকিনি লাগালি, আর তোর খোঁজ নেই। পাত্রী কেমন দেখলি? ওর কি সত্যি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ সত্যি। দোজ বেড়ে মেয়ে? মা, আমি তো দোষ বেড়ে। ফারিন আমাকে ছেড়ে ওর প্রেমিকের হাত ধরে পালিয়েছে প্রায় 1.5 বছর হয়ে গেল। আর নিতুর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই তুলনায় তো পাত্রদোষ আমার বেশি। তুই চুপ থাক। পুরুষ মানুষের কিসের দোষ? বউকে খাওয়াবি তুই, ও তো তোকে খাওয়াবে না। তা পাত্রী কেমন দেখলি? সুন্দর? শরীর টরীর দেখে কি মনে হয় আগে বিয়ে হয়েছিল? মা, তুমি ভীষণ অশ্লীল আর বিচ্ছিরি কথা বলছো। মা হিসেবে ছেলের সাথে এসব আলাপ যায় না। আমার এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। শাহিনা পারভিন ছেলের সাথে কথা বাড়ালেন না। পাত্রীর আগে একটা বিয়ে হয়েছিল, সেটা এই মুহূর্তে সমস্যা না। কিন্তু বিবাহিত মেয়ের শারীরিক গঠন কি আলাদা হয় না? দেখে কি মনে হয় না আরেকটা পুরুষ ওই শরীর স্পর্শ করেছিল, মনের আনন্দে ভোগ করেছিল? সে শরীর তার ছেলে ছোবে? মনে মনে হিসাব নিকাশ করেন তিনি। আর এভাবে এসব ভাবতেই বিরক্তিতে নাক মুখ ছিটকে আসে তার। অথচ তার ছেলেও যে পূর্বে বিবাহিত ছিল তা বেমালুম ভুলে যাচ্ছেন। প্রসঙ্গ পাল্টে শাহিনা পারভিন বললেন, তুই কি ওকে বিয়ে করবি? সেরকম হলে আমি পরশু গিয়ে দেখে আসব। নিয়ান উত্তর দেওয়ার আগে তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল এলো। ট্রু কলারেরও কোনো নাম ওঠেনি। যে নাম্বারে কল এসেছে সেটা ওর অফিসের নাম্বার। এত রাতে অফিসের কোনো কাজে কেউ কল করবে না? কলিগরা কেউ? সে ভ্রু কুচকে নাম্বারটা বারবার যাচাই করে নেয়। শেষ পর্যন্ত চিনতে না পেরে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি পরিচয় দিলেও আপনি চিনবেন না। তবে আপনার একটা উপকার আমি করতে চাই। আজ আপনি নিতু নামের একটি মেয়েকে দেখতে গেছিলেন না? ভুল করে ওকে বিয়ে করতে যাবেন না, আপনার সারে সর্বনাশ হয়ে যাবে। সারে সর্বনাশ কি? আমি কথার কথা বলছি আর আপনি মজা নিচ্ছেন। দেখুন নিহান, বি সিরিয়াস। আপনি যদি ভয় পেয়ে এই মেয়েকে এখনই রিজেক্ট করে দেন তাহলে খুব শীঘ্রই আপনার বিপদ হবে। হতে পারে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙবে, অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে রাস্তায় ঘুরতে শুরু করবেন। এসব আমি কোনো মন গড়া গল্প করছি না। আপনার বিশ্বাস না হলে এর আগে যতগুলো ছেলে ওকে দেখতে গেছে, রিজেক্ট করার পর প্রায় 4-5 জন পঙ্গু হয়েছে, মেজাজ বিগড়ে গেছে। এইবার নেক্সট টার্গেট আপনি। রিজেক্ট করলেই খেল খতম। আপনি কি আর কিছু বলবেন? না। ওপাশ থেকে জবাব পাওয়া মাত্র লাইন কেটে দিল নিহান। কিছুক্ষণ আগে যে কলটা এসেছে সেটা নারী কণ্ঠের। তার বাচনভঙ্গি কঠোর। এর মানে দাঁড়ায় মেয়েটি মিথ্যে বলছে না। মিথ্যের আলাদা ঢং আছে, ওই ঢঙে এই মেয়েটির কণ্ঠস্বর পড়ে না। নিহানের কপাল কুঞ্চিত হয়ে আসে। মেয়েটির কথা একেবারে অবিশ্বাস করা যায় না, কিন্তু বিশ্বাসই বা করবে কোন সূত্রে? ঠিক এইভাবে নিশ্চয়ই নিতুর বিয়ে ভাঙে। পর মুহূর্তে নিহান নিজেকে সামলে নেয়। আজ নিতুর বাসায় ওর অদ্ভুত বাচনভঙ্গি আর কিছুক্ষণ আগে যে ভ্রমটা ওর হয়েছে, এটা তো স্বাভাবিক ঘটনা নয়। জীবনের এই 28টা বছরে সে এমন কিছুর অভিজ্ঞতা পায়নি। তবে আজ কেন? এই সবটাই তো ঘটেছে নিতুকে দেখতে যাবার পর। শাহিনা পারভিন ছেলের চিন্তিত মুখের থুতনিতে হাত বুলিয়ে প্রশ্ন করলেন, কী রে, কে এমন কল করলো যার কল পেয়ে তুই এমন ভূত দেখার মতো চমকে বসে আছিস? ভূত দেখা না মা, ভূত শোনা। তুই কি আজকে কিছু খেয়েছিস? কোনো কিছুই কি ঠিকভাবে খোলসা করতে পারিস না? নিতুর ব্যাপারে কথা বলতেই আরেকটা মেয়ে কল দিয়েছিল। নিতুকে বিয়ে করলে আমার ক্ষতি হতে পারে। বলিস কি? নিশ্চয়ই কোনো বড়সড় ঝামেলা আছে। দরকার নেই বিয়ের, তুই এই মেয়ে রিজেক্ট করে দে। রিজেক্ট করলেও সমস্যা হবে মা। এখন পর্যন্ত নাকি কয়েকজন অ্যাক্সিডেন্ট করে হাত পা হারিয়েছে। ঘটনার সত্যতা কতটুকু সেটা বলেনি। আমি ফোন রেখে দিতে বলেছি। শাহিনা পারভিন ছেলের মাথায় জোরে সোরে একটা টোকা দিলেন। সেই টোকাতে বেশ আঘাতপ্রাপ্ত হয় নিহান। তার ছেলে যে এমন মাত্রার বোকা হয়ে যাচ্ছে তা যেন তিনি ভাবতেই পারছেন না। ধমকে সুরে বললেন,
কেউ একটা কথা বললে শেষ অবধি শুনতে নেই। দে, মেয়েটাকে কল দিয়ে তুই আমাকে ফোনটা দে, আমি কথা বলবো। নিহান কল ব্যাক করে, কিন্তু ওপাশ থেকে নাম্বারটি বন্ধ দেখায়। অনেকবার কল করার পরেও সেই নাম্বারটি আর খোলে না। শাহিনা পারভিনের কেমন যেন ভয় করতে লাগলো। তিনি ছেলের শার্টের বোতাম সহ শক্ত করে চেপে ধরলেন। নিহান মাকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিয়ে দেয়। তারপর মায়ের ঘর থেকে আর সারা শব্দ না এলে চুপি চুপি বাসার গেট লাগিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য নিতুদের বাড়ি। নিহান যখন নিতুর বাসার এলাকায় পৌঁছল তখন রাত প্রায় 12:30টার কাছাকাছি। সাথে ঘড়ি আনেনিও। মোবাইল ফোনটা পকেটে ফোন বের করে এখন ঘড়ি দেখার সময় ওর নেই। মেইন রোডে বাইকটা দাঁড় করিয়ে সে নিতুর বাসার দিকে এগিয়ে যায়। শহরে থেকে তুলনামূলক একটু একপাশেই এই এলাকাটা। আসার পথে মাঝখানে চাষিদের ধান ক্ষেতের মাঠ, কারখানা আর বিএডিসির বিশাল এরিয়া পার হতে হয়। এরপর কিছুটা দূরে দূরে খামার বাড়ির মতো এখানকার বাড়িগুলো। যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করে সেই সব ব্যক্তিরাই এখানে বাড়ি করে থাকেন। তবে নিতুদের বাসার আশেপাশে তুলনামূলক সামান্য ঘনবসতি আছে। ওদের বাড়িতে পুরনো ভাঙা প্রাচীর, গা ঘেঁষে গড়ে ওঠা অন্যান্য বাড়িগুলোর দশাও অনেকটা এরকমই। নিহান সাবধানতার সাথে পা ফেলে নিতুর বাড়ির দরজায় উপস্থিত হয়। এই বাড়িতে ভাঙাচোরা প্রাচীর থাকলেও কোনো গেট নেই। বাড়িটার ডান দিকে ভেতরের কর্নারে মিটিমিটি বাতি জ্বলছে। নিহান যখন এসেছিল ঘরের কোথাও রান্নাঘর দেখা যায়নি। হতে পারে এটাই রান্নাঘর, কিন্তু এত রাতে ওখানে কে কী করছে? সে খুব সতর্কতার সাথে দেওয়ালের এক পাশ ঘেঁষে দাঁড়ায়। এরপর উকি দিয়ে দেখে সেখানে বসে আছে নিতুর মা। চুলায় বড় একটি ডেকচিতে পানি ফুটছে। চুলার পাশে পড়ে আছে অসংখ্য কলাপাতা, সন্ধ্যামালতী ফুল আর বকুল ফুলের পাতা। সেই পাতার কিনার দিয়ে একটি মেয়ের মাথা, চুলগুলো ছড়ানো। রক্তের কারণে মুখ দেখা না গেলেও চুলগুলো যেন চকচক করছে। আর সেই সাথে নিতুর মা বিড়বিড় করছেন, সব কিছু এত সহজে নষ্ট করে দেবে? তা তো হয় না। আমার মেয়ের জীবনে যে সুখ শান্তি নষ্ট করবে সে হবে আমার শিকার। এসো হে ধরনীর কন্যারা, আমার এই উপহার গ্রহণ করো। তোমরা ছাড়া আমি শক্তিহীন। ভদ্রমহিলার এইরূপ কথা শুনে নিহান হতবাক হয়ে যায়। সামনেই একটা মাথা, মেয়ের মাথা। নিহানের শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এর আগে এমন ভয়ঙ্কর আর বিচ্ছিরি দৃশ্য সে কখনোই দেখেনি। দেখা তো দূরের বিষয়ে কল্পনাও করেনি। এই এত অভিজ্ঞতায়ও নিজের বোধশক্তি হারায় না সে। ওর মনে হলো এখানে নিশ্চয়ই আরও অতিপ্রাকৃত কিছু ঘটতে যাচ্ছে। সুযোগ বুঝে সে ওই স্থান ত্যাগ করে পাশের একটি বাসার কিনারা ঘেঁষে সরে দাঁড়ালো। ওই কিনার থেকে পাশের বাসাটির গেট পর্যন্ত যাওয়া যায়। তবে বাসাগুলো একতলা হয়, একে অপরের বাসার ভিতরকার খবর কেউ টের পায় না। নিহান একদৃষ্টিতে সেই দিকেই চেয়ে থাকে। তবে আশেপাশেও সতর্ক দৃষ্টি রাখতে ভোলে না সে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ বারান্দার কিনারা বেয়ে তীব্র বাতাস এসে অন্ধকারের সাথে মিলেমিশে অদ্ভুত এক কুণ্ডলী পাকাতে শুরু করে। মুহূর্তে কয়েকটি নারী ও পুরুষ কণ্ঠের হাসির শব্দ ভেসে ওঠে। নিতুর মা দুই হাত প্রার্থনার মতো করে ধরে যতদূর সামনে প্রশস্ত করা যায় সেই সর্বোচ্চ পরিমাণ প্রসারিত করে চোখ বন্ধ করে। চুলা নিভে যায়। সেই সাথে ভেসে আসে কারোর পায়ের আওয়াজ। এক অপরূপ সৌন্দর্যের অধিকারিণী গাঢ় লাল টকটকে রক্তজবা শাড়ি পরে পায়ে আলতা মেখে সদর দরজা দিয়ে ধীর পায়ে নিতুর মায়ের দিকে এগিয়ে আসে। মেয়েটির বয়স 20 নাকি 40 বুঝে ওঠা যায় না। এমন স্নিগ্ধ অপরূপা নারী সে আগে দেখেনি। মেয়েটি নিতুর মায়ের সামনে গিয়ে সে স্থির হয়ে দাঁড়ালো। এরপর বলল, কেমন আছো মা? জবাবে ভদ্রমহিলা মৃদু হাসলেন। মেয়েটি প্রশ্ন করে, ওদের জন্য কি উপহার উৎসর্গ করছো? একটা কুমারী মেয়ে। এই মেয়েটা একদিন রাস্তায় দাঁড়িয়ে পাত্রপক্ষকে বলেছিল নিতুর এর আগে বিয়ে হয়েছে। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে ভদ্রমহিলার দিকে চেয়ে থাকে। বেশ খানিকটা সময় ধরে পর্যবেক্ষণ করে যায়। এরপর হাসি মুখে বলে, নিতুর ব্যাপারে তুমি বড্ড বেশি দায়িত্বশীল। একমাত্র ওর জন্যই তুমি তোমার স্বামীকে মেরে ফেলতেও দ্বিতীয়বার ভাবনি। তাকে আমার সহযোগিতা নিয়ে আগুনে পুড়িয়ে মারলে। তোমার ধারণা আমি আমার স্বামীকে পুড়িয়ে অনেক সুখে আছি? আমি তাকে অত্যধিক ভালোবাসতাম। সে আমার স্বামী, আমার প্রাণনাথ, আমার সব কিছুই। কিন্তু নীতি ছোটবেলায় মারামারি করতে গিয়ে একটা ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিতুর বাবাও দেখে ফেলে। ছেলেটা প্যারালাইজড হয়ে বিছানা পড়ে থাকতো। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপর ওর বাবা সত্য কথা স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এসব কথা লোক জানাজানি হলে নিতুর জেল হতো। আর কখনই বিয়ে দিতে পারতাম না। তাই এখানে কার কি করার আছে তুমি তো সবই জানো। এরপরও আমাকে দোষারোপ করছো? মেয়েটি মাথা দুলায়। তার চোখে হিংসা স্পষ্ট। দূর থেকে নিহান সেটা অবলোকন করতে পারে।
তবে তাদের প্রতিটা কথা শুনতে পায়। শোনার সময় তার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারলে বোধহয় নিজের অস্তিত্ব গোপন করতে পারবে। নিহানের একবার মনে হলো পালিয়ে যাবে, পর মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। এখন পালিয়ে যাওয়া মানে ওদের কাছে যেচে নিজেকে ধরা দেওয়া। সে যথাসম্ভব প্রাচীরের আড়ালে নিজেকে ঠেসে রেখে দাঁড়ায়। মেয়েটি কিছুটা কঠিন সুরে ভদ্রমহিলাকে বলল, নিতুকে আবার একটি ছেলে দেখতে এসেছিল তাই না? এইবার কিন্তু আমাকে বঞ্চিত করতে পারবে না মা। আমি নিতুর বড়। প্রথমবার যখন ওর বিয়ে দিলে শাহরিয়ারের সাথে আমিও সংসার করতে চাইলাম, তুমি দিলে না, বললে ওখানে সমস্যা হবে। এরপর ওদের ডিভোর্সের দিন আমি সার্বক্ষণিক নিতুর সাথেই ছিলাম। যাকে নিতু পেল না তাকে সরিয়ে দিলাম, সেটাও তোমার নির্দেশে। শোনো মা, তুমি আমাকে মেয়ে ডেকেছ, আমি তোমাকে আজ অব্দিই ঠকাইনি, কিন্তু তুমিও আমাকে ঠকিও না যেন। এই নিহান ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। তুমি বললে আমি ওদের বিয়ের পর ওর বিছানায় রাত্রি যাপন করব। আমার বয়স 30 হবার আগেই। এবার দাও, ওরা সবাই অপেক্ষা করছে। ওদেরকে কুমারী মেয়ের মাথাটি বুঝ করে দাও। ভদ্রমহিলা তাই করলেন। মাথাটা একইভাবে 2 হাত সামনের দিকে প্রশস্ত করে সামনে ধরলেন। আর ঠিক তখনই কেউ যেন অদৃশ্য হাত দিয়ে চুলের গোছা সরিয়ে মাথাটি পরিষ্কার করে কুণ্ডলির সাথে উধাও হয়ে গেল। ভদ্রমহিলা এবং সুন্দর দেখতে মেয়েটা দুজনের ঠোঁটেই মৃদু হাসি। বাতাসে তখনও কয়েকটি কণ্ঠস্বরের আওয়াজ ভেসে বেড়াচ্ছে। এমন সময় নিতু ঘর থেকে বের হলো। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে সে বের হয়ে এসেছে। ততক্ষণে সেখানকার সমস্ত অদ্ভুতুরে কর্মকাণ্ডের প্রমাণ সাফ হয়ে গেছে। পুরো ব্যাপারটা যেন চোখের পলকেই ঘটল। নিতু বাইরে এসে মেয়েটিকে দেখে ঈষৎ হেসে পা ছুঁয়ে সালাম করে। আজকে বিকেলে তুমি এসেছিলে? হ্যাঁ, ঠিক ধরেছি। ঘরে তখন মিষ্টি বকুলের ঘ্রাণে মাতাল হয়েছিল। আজকে তোমাকে এমন সুন্দর দেখাচ্ছে কেন? সামনে আমার বিয়ে, তাই? নিতু, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? ছোটবেলা থেকেই তো তুমি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসো। একদিন আমার 7 বছর বয়স, তখন মা তোমাকে দেখিয়ে বলল, এ তোর বোন লাগে। সেই থেকে তোমাকে আমি বোনের মতোই ভালোবাসি। বোনকে কেউ ভয় পায়? বোন, শোনো, নিহানকে কেমন লাগলো? আমার ভীষণ পছন্দ। তবে এই ছেলেটা তো কোনো সিদ্ধান্ত জানালো না এখনও। না জানালে সে ব্যবস্থাও করা যাবে। আচ্ছা নিতু, আমি এখন এখানে পুরুষ শরীরের ঘ্রাণ পাচ্ছি, নিহানের শরীরের ঘ্রাণের মতো। ওর শরীরের ঘ্রাণে একটা মোহ আছে। ওর কথাগুলো নিতুর একদমই পছন্দ হয় না। সে কিছুক্ষণ উসখুস করে একবার ওর দিকে আর একবার নিজের মায়ের দিকে তাকায়। তার মা নির্বাক, তার মধ্যে কোনো ভাবান্তরই খুঁজে পায় না নিতু। এক পর্যায়ে বলল, নিহান এত রাতে এখানে আসার মতো ছেলে নয়। বাড়িতে এসেছিল, তারই রেশ রয়ে গেছে। আমি ঘুমোতে গেলাম। নিতু চলে যায়। ও চলে যাবার পর মেয়েটিও নিতুর মায়ের থেকে বিদায় নেয়। তখনই নিতুর মা বলে বসেন, নিতুর স্বামীর সাথেই তোমার রাত্রি যাপন করা লাগবে? অবশ্যই। এত বছর ধরে তুমি আমাকে কথা দিয়ে এসেছো আমাকে কোনো সুপুরুষের সাথে বিয়ে দেবে। তখন আমি প্রস্তাব দিয়েছিলাম বিয়ে করব। তবে কোনো মানুষ জানবে না, জানলে আমাদেরকে চিনে যাবে। তুমি তোমার শরীরের রক্ত আমার কপাল ছুঁয়ে এই মানুষের বসতি সমাজের রাস্তা চিনিয়েছ। তুমি যতদিন জীবিত থাকবে ততদিন আমি এখানে আসব, দেনা পাওনা করব। তোমার মৃত্যুর পর আর কখনো ভুলেও পা মারাবো না। মেয়েটি তার শেষ কথাটি বলে মিষ্টি হেসে বিদায় নেয়। আর নিতুর মা ঠাই বসে থাকে সেখানেই। তার চোখে ক্লান্তি নেই, ভয় নেই, সংশয় নেই। তবে নিহান ভীষণ ক্লান্ত বোধ করে। সে ধীরে ধীরে সেখান থেকে প্রাচীর ঘেঁষে পাশের বাসার গলি দিয়ে বের হয়ে আসে। আজ তার ভাগ্যই সেখানে টেনে নিয়ে গেছে। সম্পূর্ণ বিষয়টি এখন পর্যন্ত যা দাঁড়ালো, নিতুর বাবার মৃত্যুর কারণ ওর মা। এই নারীটি সম্ভবত তন্ত্র সাধনা করে। সে তন্ত্রমন্ত্র দিয়ে কোনো অপশক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আর তারাই ওনাকে নানান অপকর্ম করতে সাহায্য করে। তবে সব কিছুর ঊর্ধ্বে এই নারীর কাছে তার মেয়ে নিতু। মেয়ে সুখের জন্য সে যা কিছু করতে পারে। তবে যে অপরূপ সুন্দরীটি কিছুক্ষণ আগে এসেছিল সেও কোনো অপশক্তি কিনা, এটা এখনও সে নিশ্চিত নয়। সম্ভবত তাই হবে। না হলে কোনো স্বাভাবিক নারী এমন নোংরা কামনা পোষণ করতে পারে না। নিতুকে যে ছেলেটি বিয়ে করবে তার সাথে এই মেয়েটিও রাত কাটাবে। আর রাত কাটানো মানে কোনো ভালো কিছু নয়, নোংরা ইঙ্গিত। সেই নোংরামিতে আরও কিছু অপশক্তির উদ্ভাবন হবে। আজকে যে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে সেও নিশ্চয়ই নিতু সম্পর্কে কিছুটা জানত, আর এ কারণে এসব অপশক্তি দিয়ে ওই মহিলা মেয়েটিকে এভাবে উধাও করে দিল। পৃথিবীর কোনো আইন, কোনো সূত্র ধরতেই পারবে না এই কাজে নিতুর মায়ের হাত আছে। নিহান চোখ মুখ মুছে নেয়। এই শীতের রাতে ঘামছে সে। সরাসরি রিজেক্ট করার মতো দুঃসাহস সে আর দেখাতে পারবে না। কিন্তু এই অপশক্তির খপ্পর থেকে নিজেকে বাঁচাবে কি করে? বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে সে। আজ তার পা এবং মাথা দুটি অসহনীয় মাত্রায় ভারী অনুভব হচ্ছে। যে ছেলে কখনো ভৌতিক এবং
অতি প্রাকৃত বিষয় কোনোদিনই বিশ্বাস করেনি, সে তার জীবনের সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে এলো। পৃথিবীতে এমনও নরপিশাচদের পূজারী আছে, ভাবতে মাথা ধরে আসে ওর। বিছানার কিনারায় পা মেলে দিয়ে অর্ধেক শরীর ঝুলিয়ে কপালে হাত দিয়ে শুয়ে থাকে নিহান। সে রাতে এক মুহূর্তের জন্য ঘুম এলো না চোখে। বিছানায় বারবার এপাশ ওপাশ করে ছটফট করলো শুধু। একবার অবশ্য আগের রাতের কথাও মনে হয় ওর। জানালার পাশে ওই বিচ্ছিরি ঘটনা নিছক কোনো কিছুই নয়, নিশ্চয়ই ওই অপরূপা অপশক্তি ছিল, যে কিনা নিহানকে নিজের করে পেতে চায়। তবে আশার বিষয় এইটুকুই, নিতুর মায়ের সাথে ওর কথোপকথন শুনে ভরসা করা যায় সে আর এখানে ওর আশেপাশে আপাতত আসবে না। এর মধ্যে 2 দিন পার হয়ে গেছে। নিতু মাঝে একবার কল করেছিল, চাপা কণ্ঠে নিহানকে প্রশ্ন করেছে, আপনি কিন্তু কোনো আপডেট জানালেন না, আমাকে কি আপনার পছন্দ হয়নি? নিহান জবাব দিয়েছে, ব্যাপারটা তা নয়, আসলে ওই দিন অফিসের কাজের চিন্তায় জলদি করে বাসায় ফিরে এসেছি। আমি আবার আপনার বাসায় আসব, এই সপ্তাহের ভিতরে আসবো নিতু। আপনার সম্পর্কে আমি জানতে চাই এবং আমার সম্পর্কেও আপনার জানা উচিত। কি জানতে চান? এই সে আপনার ভালো লাগা মন্দ লাগা, কি রং পছন্দ? নিহানের কথায় শুরুতে ভয় পেল, পরবর্তী বিষয়গুলো জানার পর সে আর বিশেষ আপত্তি করে না। নিহানকে মোটামুটি ওর প্রতি একরকম ইতিবাচকই ধরে নেয় সে। নিজের মায়ের তান্ত্রিক কার্যক্রম সে কিছুটা হলেও জানে, ছোটবেলা থেকেই দেখে আসছে। তবে এখন আর ওসব বিষয় টানে না ওকে, বিরক্ত হয়ে যাচ্ছে। যদিও মা যা করছে তা ওর ভালোর জন্যই করছে, এইটুকু বিশ্বাস মায়ের প্রতি আছে তার। ওর দিক থেকে কিছুদিনের জন্য মুক্তি মিললেও নিহানের বিপদ কাটে না। নিতুকে এইটুকু বলে কিছুদিনের জন্য চিন্তাহীন থাকা যাবে। এরপর এক সকালে অফিসে গিয়ে এই সমস্ত ঘটনা খুলে বলল অফিসের কলিগ ফয়সালকে। নিহানের মুখে প্রথমবারের মতো এসব শুনে ফয়সাল শুরুতে ওকে নিয়ে বেশ উপহাস ধাঁচের আচরণে প্রদর্শন করলো। এরপর নিহান 2-3 জন ছেলের নাম, পরিচয় এবং ছবি ফয়সালের সামনে তুলে ধরলে ফয়সালের চোখ কপালে উঠে যাবার উপক্রম। সে বারবার ছবিগুলো দেখে আর ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। এই প্রত্যেকটা ছেলে নিতুকে বিয়ের জন্য দেখতে গিয়ে রিজেক্ট করেছে। এখানে মাত্র সামান্য কজন, অনেক কৌশলে আমি তাদের তথ্য জোগাড় করেছি। লোক লাগিয়ে ওর প্রতিবেশীদের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে তথ্যগুলো সংগ্রহ করা। এর বেশিও পারতাম, কিন্তু এত নিতে গেলে ওদের সন্দেহের তালিকায় চলে যেতাম। তন্ত্র সাধনা যারা করে তাদের বোধশক্তি অনেক প্রখর, একটু এদিক সেদিক হলেই ধরা পড়ে যাব। নিহানের কথায় কিছুক্ষণ চুপচাপ বসে থাকে ফয়সাল। বয়স আর জোর কত হতে পারে ওর? 31 কিংবা 32। অতীতে বিজ্ঞানের সাবজেক্টে পড়াশোনা করেছে, দীর্ঘদিন ফার্মাসিউটিক্যাল ল্যাবেও ছিল। মাত্র 2.5 বছর হলো এখানে HR পদে আছে। ফয়সালের দূর সম্পর্কের ফুপার কোম্পানি। আত্মীয়তার সূত্রেই বিশ্বস্ততার জের ধরে ফয়সালকে তিনি অফিসে টেনে নিয়েছেন। কিছুক্ষণ পর একবার দীর্ঘশ্বাস ফেলে সে বলল, ওর প্রাক্তন স্বামী শাহরিয়ার কি সত্যিই মারা গেছে? হ্যাঁ। তুই কি বিশ্বাস করিস যে ওই মহিলা মানে নিতুর মা এমনটাই করেছে? এটা বাস্তব ছিল? তুই কি আমাকে সন্দেহ করছিস? আমি আমার জীবনের এসব ভূত প্রেত বা অতিপ্রাকৃত ঘটনা বিশ্বাসও করিনি, এমনকি দেখিও নি। এটাই প্রথম এবং ভয়ঙ্কর। ঠিক আছে, তুই নিতুকে কল দিয়ে বল আজকে সন্ধ্যায় তুই ওর বাসায় আসছিস। ঠিক সন্ধ্যা 6:30টায় ওর সাথে দেখা করবি। দেখা করে কি বলবো? ওসব আমি শিখিয়ে দেব। আপাতত ওখানে যাবার কথা জানিয়ে দে। আর নিতুর এবং ওর মায়ের প্রিয় ফুল আর খাবারের নাম শুনে নিবি। নিহান কথা মতো নিতুকে কল করে জানিয়ে দেয়। এরপর ফয়সাল হঠাৎ বলে বসলো নিহান যেন 5:30টায় গিয়ে পৌঁছায়। ফয়সালের এমন সিদ্ধান্ত পরিবর্তন দেখে নিহান বিরক্ত হলো। যদি 5:30টায় যাবার দরকার পড়ে তাহলে 6টাতে সময় দিল কেন? ওর চোখ মুখ দেখে বিরক্তির ভাবটা স্পষ্ট বুঝতে পেরে নিহানের কাঁধে হাত রেখে বলল, কাজটা ডেঞ্জারাস, তবে অসাধ্য কিছুই না। তুই কি শুধু গিয়ে নিতুকে কথায় কথায় ছাদে নিয়ে যেতে পারবি? মানে তুই কি ওকে মেরে ফেলতে বলছিস? এসব করে আমার লাভ কি? পুলিশ যদি জানতে পারে? নিতুকে কেন মারতে যাব? অতি প্রাকৃত সমস্যাগুলোর সমাধান মহাপ্রাকৃতভাবে করতে হয়। মহাপ্রাকৃত কি? এরকম শব্দ কখনো শুনিনি। শুনতে হবে না, আমার অভিধানে থাকলেই হলো। আমার পরিচিত এক তান্ত্রিক আছে, উনি সব কিছু সমাধান করে দিবেন। ফয়সালের পরিকল্পনার মাথামুন্ডি কিচ্ছুটি বুঝতে পারে না নিহান। তবে সে যখন কিছু একটা বুদ্ধি করেছে নিশ্চয়ই চমৎকার কোনো সমাধানই হবে। নিহান যখন নিতুদের বাড়িতে পৌঁছালো ঘড়িতে সময় 5:35। দরজা খুলে ড্যাব ড্যাব চোখে নিতু ওর দিকে তাকিয়ে আছে। এত দ্রুত তো ওর আসার কথা ছিল না। স্থির হয়ে সে নিহানের চোয়ালের দিকে চেয়ে থাকা।
ওর এই অবস্থা দেখে ওর মা এগিয়ে এসে বলল, ছেলেটাকে দরজার কাছেই দাঁড় করিয়ে রাখবি। নিহান তাকে সালাম জানানোর পর নিতু দ্রুত সরে যায়। সামনে এগিয়ে হেঁটে যেতে যেতে বলে, আসুন, আপনি যে এত তাড়াতাড়ি আসবেন বুঝতে পারিনি। অফিস তাড়াতাড়ি ছুটি হলো। আসলে আপনাকে কিছু কথা বলবো আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে, তাই অপেক্ষা করতে পারছিলাম না। কি কথা? নিহান এবার আপনি সম্বোধন করবে নাকি তুমি, তাই নিয়ে বেশ কিছুক্ষণ বিপাকে পড়ে গেল। প্রথম দিন কি বলেছিল সেটাও মনে নেই। অনেক ভেবে জবাব দিল, আমার কথা। নিতু বাঁকা চোখে তাকালো। নিহান খেয়াল করে দেখে নিতু মেয়েটা সুন্দর। তার যে পূর্বে বিয়ে হয়েছিল সত্যিই বোঝা যায় না। ওই যে সেদিন মা বলল মেয়েদের নাকি শরীরের গঠন, রূপ, লাবণ্য এসব বিয়ের পর পরিবর্তন হয়। নিতুর মধ্যে জৌলুস বোধহয় কমেনি। ঈষৎ সবুজাপ রঙের শাড়ির ভাঁজে কামনা জাগানোর মতো। সে যে ইচ্ছে করে এভাবে শাড়ি পরেছে তা কি নিহান জানে? ড্রয়িং রুমের দেওয়ালের রং প্রায় চটে গিয়েছে। কয়েকটা পুরনো ফটোগ্রাফ ঝুলছে। ফার্নিচার বিশেষ নেই, তবে আলাদা একটা রহস্যময় সৌন্দর্য বিরাজ করছে ড্রয়িং রুমে। আজকে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। নিতু ওকে বসতে দিয়ে বলল, আপনি মায়ের সাথে কথা বলুন, আমি চা করে আনি। চা মানে তো শুধুই চা নয়, সাথে থাকবে হরেক পদের নাস্তা। ওই দিন খেয়ে যায়নি বলে আপনার মা দরজার কাছে দাঁড়িয়ে বড্ড অভিমান করেছিলেন। আমি ওনার চাহনি দেখেছিলাম। নিতুর মা হাসলো, সাথে নিতুর ঠোঁটেও চাপা হাসি। নিহান আবার বলল, আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? কথাগুলো আমার নিজের ব্যাপারে। আচ্ছা, এই গোধূলির বিকেলে ছাদে গেলে কেমন হয়? যদিও আশেপাশে দেখি সব বড় বড় আম আর কড়ুই গাছ, গোধূলি স্পষ্ট অনুভব করা যাবে না। এদিকে মনে হয় বেশিরভাগ বাড়িগুলোতেই তেমন থাকা বসবাস নেই। নিতুর মা বুঝলো ছেলেটা তার সামনে কথা বলতে সংকোচ বোধ করছে। সে ইশারায় নিতুকে ছাদে নিয়ে যেতে বলে। সাথে সিঁড়িতে সাবধানে পা ফেলতেও ভোলে না। নিতুরা সিঁড়ির দিকে এগিয়ে গেলে তার মুখটা চিন্তিত দেখায়। সে চিন্তা নিয়েই নিহানের জন্য নাস্তা বানাতে বসলো। ছাদে উঠে নিতু চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান কি বিষয় জানাতে চায় সেটাই ওর বোধগম্য হচ্ছে না। নিহান মৃদু হেসে বলল, আমার পূর্বে একজন স্ত্রী ছিল, কিন্তু প্রেমিকের হাত ধরে সে পালিয়ে গেছে। এরপর আসলে নিতু মনোযোগ দিয়ে ওর কথা শোনে। নিজের গল্প এত গভীর অনুভূতি দিয়ে সে নিতুর কাছে বলল। মুহূর্তেই ওর প্রতি নিতুর সমস্ত আগ্রহ জমে যায়। বিষয়টি নিহানের দৃষ্টি এড়ায় না। সে আরও প্রায় 30 মিনিট ধরে নিতুর সাথে নিজেদের জানা অজানা বিষয়গুলো নিয়ে আলাপ করতে থাকে। একসময় ওকে থামতে হয়। হঠাৎ যেন বকুল ফুলের ঘ্রাণ ভেসে আসে। নিতুও সে ঘ্রাণ পেয়ে অন্যমনস্ক হয়ে গেল। নিহান অবাক হবার ভনিতা করে জিজ্ঞাসা করল, এই ঘ্রাণটা কিসের? বকুল ফুলের না? এখন কোথাও বকুল ফুটেছে? আশেপাশে কোথাও আছে হয়তো, আমি সেভাবে খোঁজ নিইনি কখনো। নিহান আর কথা বাড়ায় না। নিতুর কণ্ঠস্বর এত দৃঢ় শোনায় যে ওর কথাগুলো যে কেউ সত্য ভেবে নিতে বাধ্য। তবে নিহান এই সত্যের পেছনের মিথ্যেটা জানে। তবে সত্য মিথ্যা যাই হোক, এই মুহূর্তে আর সে নিতুকে বেশি ঘাটাতে চায় না বলেই চুপ করে গেল। এখন তাকে কোনো রকমে সামলে নিজের অনাগত বিপদ থেকে মুক্তি পেলেই হলো। এদিকে নিহালের সাথে কথা শেষ করে নিতু কেমন অন্যমনস্ক হয়ে পড়ল। নিতু অন্য পাশে ফিরে দ্রুত গতিতে ইশারায় অদৃশ্য কাউকে কিছু একটা বলার চেষ্টা করে এবং সে নিজেই বোধহয় অপরিচিত কিছু বিষয় লক্ষ্য করে সাথে সাথে অবাক হয়ে যায়। নিতু দেখলো তার অপরূপা সুন্দরী আপা তাকে বলার চেষ্টা করছে, নিতু, নিহানকে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমি মায়ের কাছে বিশেষ আর্জি জানিয়েছি। মা কি বলেছে? নিতু সরাসরি উত্তর দেয় না। কিছুক্ষণ নীরবে দৃষ্টিপাত করে। তারপর দীর্ঘ একটি শ্বাস নিয়ে যখনই তাকে জবাব দিতে যায়, তার সামনে ঘটে যায় অদ্ভুত একটি ঘটনা। ওর আপার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার পরিণত হয়ে এক ভিন্ন আকারে পরিপূর্ণ হয়ে যাওয়ায় মিশে চলে যাচ্ছে। সৌন্দর্যটুকু খণ্ডিত হতে হতে ছায়ামূর্তির মতো নির্বাক একটি বিলীনমুখী অস্তিত্ব। তার আপা বল প্রয়োগ করে তাকে কিছু একটা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়। জোর করেও আর সে মানুষের আকারটুকু ছাদে দাঁড়াতে পারছে না। অদৃশ্য কোনো শক্তি টেনে নিচ্ছে তাকে। আর সেই সাথে মিলে যাচ্ছে বকুলের ঘ্রাণ। গাঢ় সুগন্ধের ঘ্রাণও মিলিয়ে যাচ্ছে। নিতু অবাক হয়, এভাবে তো তার আপা মিলিয়ে যায় না। সেও যে নিতুর স্বামীর প্রতি এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে তা নিতু কিছুটা হলেও তো জানত, জেনেও এতদিন চুপ ছিল। বকুলের ঘ্রাণ উদাও হয়ে যাওয়ার বিষয়টি নিহানও টের পায়, যদিও এই সময় কিছুই দেখতে পায় না সে। শুধু নিতুর আচরণে অসম্ভব পরিবর্তন লক্ষ্য করতে পারে। নিতু নির্বাক। নিহান একা একাই নিতুর সাথে আরও 5 মিনিট এটা সেটা নিয়ে আলাপ করে নাস্তা করার জন্য নিচে নেমে আসে। নিচে নেমে মাকে কয়েকবার ডাকলো, সারা শব্দ না পেয়ে সে রান্নাঘরের পাশে ছুটে যায়। নিতুর মা মেঝেতে পড়ে আছেন। তার চোখে মুখে এক ভয়ঙ্কর চাহনি। নিতুর কাছে মায়ের মৃত্যু অস্বাভাবিক, তবে অপমৃত্যু মনে হয় না।
সে ধরে নিয়েছে মায়ের মৃত্যুর সাথে তার আপার যোগ আছে। নিহানের সামনে আপাকেও ডাকতে পারল না সে। আপাকে ডাকার ক্ষমতাও অবশ্য নেই তার। তবে ভদ্রমহিলার এই হঠাৎ মৃত্যুতে নিহান সবচেয়ে বেশি অবাক হয়। কি অদ্ভুতভাবে মৃত্যুবরণ! সাপও মরল, আবার লাঠিও ভাঙল না। ফয়সাল কি এমন জাদু করলো আজ? সেদিন রাতে নিতুর মায়ের শেষকৃত্য সার্বিক সহযোগিতা করেছে সে। অনতি দূরের গ্রামের আত্মীয় এবং হাতে গোনা কয়েকজন প্রতিবেশীরা ছিল সেই কৃত্যে। স্থানীয় এক ডাক্তার মোটামুটি যাচাই বাছাই করে জানিয়েছেন এটা স্বাভাবিক মৃত্যু। শ্বাসক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জ্ঞান থাকলে হয়তো শ্বাসপ্রক্রিয়া স্বাভাবিক করার চেষ্টাটুকু করত। নিতু বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝে উদাস হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে অফিসে ঢুকে ফয়সালকে চেপে ধরল নিহান। ঘটনা কি বল? কিসের ঘটনা? নিতুর মা মারা গেছে। ওর থেকে বিস্তারিত শুনে ফয়সাল জবাব দিল, ঘটনা কিছুই না। তুই বলার পর আমি আমার ওই পরিচিত তান্ত্রিককে সব শেয়ার করলাম আর জানিয়ে দিলাম যে তুই এই সময়ে ওখানে যাবি। আর তোর প্রতি যেহেতু ওই অশুভ আত্মার আকর্ষণ আছে, সেও নির্ঘাত আসবে। এটা একেবারেই সোজা হিসাব না। কিন্তু মারা গেল কিভাবে? এটা আমি ঠিকভাবে বলতে পারবো না। তবে ওনার পরিকল্পনা যতটুকু শুনেছিলাম সেটা তোকে শেয়ার করতে পারি। এই অশুভ শক্তিগুলো সবসময় আসে না। যখন আসবে কেবল তখনই নিতুর মায়ের উপর অন্য এক শক্তি প্রয়োগ করা যাবে। ওই মহিলা বুঝতেই পারবে না এসব কেন হচ্ছে। অশুভ শক্তিগুলো ভাববে হয়তো তুই কিছু করেছিস, কিন্তু তুই তো তখন নিতুর সাথে ছাদে গল্প করছিস, আর ওরাও তোকে এই মুহূর্তেও যাচাই করতে ব্যস্ত থাকবে। বাইরে থেকে যে অন্য কোনো তন্ত্রমন্ত্রণা দিয়ে মহিলাটির উপর প্রভাব বিস্তার করা হচ্ছে, এসব বুঝে ওঠার আগেই খেল খতম হয়ে যাবে। আর তোর ভাষ্যমতে সেটাই তো হলো, তাই না? বকুল ফুলের ঘ্রাণ, নিতুর অন্যমনস্ক আচরণ, তারপর সেই ঘ্রাণ উধাও হয়ে যাওয়া। ফয়সালের কথাগুলো অবিশ্বাস্য আর গোজামিল হলেও তার কথাগুলোই মেনে নেয় সে। যেহেতু নিতুও তার মায়ের কিছু বিষয় জানত, সেখানে অন্য কোনো উপায় অবলম্বন করা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। আর নিতু এখন সম্ভবত এটাই ভাবতে পারে যে ওই শক্তিগুলোর কারণেই তার মা মারা গেছে। হয়তো তার মা ওদের কোনো আবদার পূরণ করেনি বলে ওরা খেপে গিয়ে কিছু একটা করেছে। এসব কারণে সে আর অন্য কোনো বিষয় ভুল করেও মাথাতেই আনবে না। আবার খুব সাধারণ মৃত্যু হিসেবেও ধরে নিতে পারে। যেটাই ভাবুক, নিতুর পক্ষে এত গভীরে যাওয়া কখনোই সম্ভব হবে না। নিহানের মন আর মস্তিষ্ক একরাশ প্রশ্ন এসে ভর করে। তবে ফয়সালকে কিছু জিজ্ঞাসা করতে পারে না, কারণ তার সমস্ত প্রশ্নের উত্তরই ফয়সাল অগ্রিম দিয়ে রেখেছে। এখন যাই জিজ্ঞাসা করুক, ওই উত্তরগুলো থেকে ভেঙেচুরে আবার পেশ করবে। ফয়সাল প্রশ্ন করল, নিতুর ব্যাপারে কি ভাবলি? বিয়ে করবি? না। কেন? আমি ওর সাথে কোনো কমিটমেন্টে যাইনি। হ্যাঁ, সামান্য একটু গা ছেড়ে দিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করেছি অবশ্য। তবে ও নিয়ে আমার কোনো আফসোস নেই। নিতুকে আমি বিয়ে করব না। ওর জন্য অনেক পুরুষের জীবন নষ্ট হয়েছে। আর নিতু সমস্ত বিষয় জেনে মুখে কুলু পেটে থাকতো। সেও একরকম দোষী। আমাকে নিয়েও এরপর যে ফ্যান্টাসিতে ভুগবে, আমি ওকে বিয়ে করব না। এটা জানার পর সেই ফ্যান্টাসিতে জল ঢালা পড়বে ওর। এটাই শাস্তি। ফয়সাল আর কথা বাড়ায় না। কাজের ব্যস্ততা দেখিয়ে নিজের ডেস্কে ফিরে এলো। নিতুর মায়ের মৃত্যুর কারণটা যে যেনতেনভাবে নিহানকে বোঝালো। মৃত্যুর দিনে প্রকৃত ঘটনা একমাত্র সে ছাড়া ধরনীর বুকে আর দ্বিতীয় কেউ জানে না। গতকাল সে 1 কেজি রসমালাই নিয়ে নিতুদের বাড়িতে উপস্থিত হয়। মূলত নিহানের থেকে খুব ভালোভাবে গুগল লোকেশন বুঝে নিয়েছিল সে। সেই সাথে ওদের পছন্দের খাবারের নাম নিতুর বাসার দরজায় হালকা টোকা দিতেই ওর মা দরজা খুলে ভ্রুকুচকে তাকে প্রশ্ন করলে ফয়সাল জবাব দিয়েছিল, আমি নিহানের বন্ধু, ওর সাথে এসেছি। সিগারেট কিনতে গিয়ে দেরি করে ফেললাম। কিছু মনে করবেন না প্লিজ। নিহানকে নিতুকে যে আমি আজকে বিয়ের প্রস্তাব দেবে তা আমি জানি। কি বলছো? জি আন্টি, ও আমার সাথে শেয়ার করেছে। আমাকে ওর বাসা থেকে আপনাদের জন্য মিষ্টিও আনতে বলেছে। এই দেখুন, আপনাদের জন্য নিহানের মা নিজে হাতে রসমালাই বানিয়ে দিয়েছেন। ভদ্রমহিলা আর দ্বিতীয়বার প্রশ্ন করেন না। ফয়সালকে বসতে দিয়ে রসমালাইয়ের প্যাকেটটা রান্নাঘরে নিয়ে যায়। রসমালাইয়ের ঘ্রাণ পেয়ে তার যেন তর্স হয়েছিল না। নিহান ফয়সালের জন্য বাটিতে আলাদা করে রেখে চামচ দিয়ে কয়েক চামচ খেয়ে নিলেন। ওই মিষ্টিটুকু খাবার পর ফয়সালকে চা বানিয়ে দেন। ফয়সালকে চা পরিবেশন করার পরপরই তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। মাথা ঘুরে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়াও থেমে যায় তার। মৃত্যু নিশ্চিত হলে ফয়সাল হাতে গ্লাস পরে নিয়ে চা ঢেলে সিঙ্ক পরিষ্কার করে, মিষ্টির প্যাকেটে বাটির অংশগুলো ঢেলে নিয়ে বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে প্যাকেটটা আবার ব্যাগে ভরে বের হয়ে আসে।
ওই রসমালাই সে মাটিতে পুঁতে দিয়েছে, কারণ এর মধ্যে সে প্রায় 40 মিলিগ্রাম মতো সোডিয়াম নাইট্রাইট মিশিয়েছিল। এই সোডিয়াম নাইট্রাইটের বিশেষ কোনো গন্ধ না থাকায় কেউ টেরও পাবে না, এমনকি পোস্টমর্টেমেও এটা সহজে ধরতে পারা যায় না। ফয়সাল খুব ভালো মতোই জানে, মিষ্টি পছন্দ করে বেশি বয়স্ক নারীরা যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকলে আত্মীয়কে পরিবেশনের সময় কিছু অংশ নিজে খাবেই, আর পছন্দের মিষ্টি হলে সেটা গ্রহণের মাত্রা হবে আরও বেশি, অজান্তে খেয়ে ফেলবে বেশ খানিক। দ্বিতীয় প্ল্যানেও ছিল আলাদা পদ্ধতি। ফয়সালকে পরিবেশন করলে সে না খাওয়ার অজুহাতে ফিরিয়ে দেবে, আর সেই অংশটুকু ভদ্রমহিলা খাবে না এমনটা হবার সম্ভাবনা ছিল জিরো। ভাগ্যক্রমে প্রথম পরিকল্পনাটি সফল হয়েছে। তার কাজ সহজ করে দিতে নিহান নিতুকে ছাদে নিয়ে গল্প করছে, তবে এসব কথা সে নিহানকে জানাতে চায় না, জানাবেও না। তার ল্যাবের জ্ঞান প্রয়োগ করতে পেরে সে সার্থক, সেই সার্থকতায় জল ঢেলে দেবার মতো বোকা সে নয়। নিহানের উপকার হয়েছে, এই নিয়ে সে খুশি থাকুক। নিজের জ্ঞান প্রয়োগে সফলতা পেয়ে আত্মতৃপ্তিতে ঘুমাতে যায় ফয়সাল। ঘুমের ঘোর লাগা অবস্থাতে অনেক রাতে ওর হঠাৎ অস্বস্তি লাগা শুরু হয়। চোখ বন্ধ করে ওর মনে হলো তার ঘরটা সুন্দর ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। ঘ্রাণটা কি ফুলের? ফয়সাল বুঝে উঠতে পারে না। ঘুম আর ঘোর একসাথে বিরাজ করছে তার মস্তিষ্কে।